সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠান যারা দেখতে পাচ্ছেন, আজকে আমাদের আয়কর জিজ্ঞাসার প্রথম পর্ব। তো আজকে আমরা আমাদের এসএসসি যারা আছে আমাদেরকে প্রশ্ন করে থাকেন আসলে ট্যাক্স লাইবিলিটি কিভাবে কমানো যায়। তো আমরা যারা ট্যাক্স লয়ার আছি তারা তাদেরকে কিছু নির্দিষ্ট ইনভেস্টমেন্ট করতে বলে থাকি। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশে যিনি আছেন উনি হচ্ছে ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য জনাব রুবেল সাহা আইটিপি। পরিচয় দর্শক জানতে চায়। আমার পাশে আছে আয়কর আইনজীবী সমিতির সম্মানিত সিনিয়র সদস্য প্রদীপ হালদার। ধন্যবাদ সবাইকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখতেছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বা আয়কর রেয়াত। আমাদের আসলে যারা লয়ার আমরা প্র্যাকটিস করি তাদের সবাইকেই কম বেশি যারা এসএসসি আছে, সম্মানিত করদাতা আছে, তারা প্রতিনিয়ত একটা কোশ্চেন সবচেয়ে বেশি করে, তা হচ্ছে কিভাবে ট্যাক্স বার্ডেনটা কমানো যায়, রেয়াতি সুবিধা পাওয়া যায়। তো আজকে আমরা এই ব্যাপারটা আলোকপাত করব। আজকে আলোকপাত করার সুবিধার্থে আমাদের সাথে আছে সম্মানিত সদস্য আয়কর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য প্রদীপ হালদার। প্রদীপ হালদার প্রথমে আপনাদেরকে বলবে এটা এই সেকশন তফসিল প্লাস কে কে এই আমাদের এই অনুষ্ঠান দেখে সুবিধা পাবে বা কারা কারা অনুষ্ঠান দেখলে সুবিধা পাইতে পারে। প্লিজ প্রদীপ, আপনি যদি একটু আলোকপাত করেন এই বিষয়টা বস্তু সম্বন্ধে। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি প্রথমে যে কথাটা বললেন সেটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এ আন্ডার সেকশন 78-এ আমরা কতটুকু ইনভেস্টমেন্ট রিবেট আমরা পাবো তার কিছু কথা ওখানে বলা আছে। আমি ছোট্ট করে যদি বলি তাহলে সেটা হচ্ছে যে আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকামের 3% এবং অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15% এবং 10 লক্ষ টাকা হুইচ এভার ইজ লোয়ার এর মধ্যে থেকে আমরা নিতে পারবো। এবং আরেকটা বিষয় দাদা যেটা বললেন সেটা হচ্ছে 6 শিডিউল পার্ট 3-তে প্রায় 15টি ইনভেস্টমেন্টের কথা বলা আছে। অর্থাৎ এই 15টি খাতে আমরা যদি বিনিয়োগ করি তাহলে আয়কর রেয়াত সুবিধাটা আমরা পাবো। এবং লাস্ট যে কথাটা বললেন দাদা সেটা হচ্ছে কারা কারা আসলে এর সুবিধাভোগী হবে, কে কে উপকৃত হতে পারে বলে আমাদের অনুষ্ঠান দেখে কে কে আসলে উপকৃত হবে। তো প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যারা সম্মানিত করদাতা আছেন, যারা নিয়মিত ট্যাক্স রিটার্ন দাখিল করে থাকেন তাদের জন্য তো এটা খুবই ইফেক্টিভ। এবং যারা নেক্সটে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনে মেম্বার হিসেবে নিজেকে যুক্ত করতে চাচ্ছেন তারা আসলে এর থেকে উপকার পাবে। এবং আমি দাদাকে আমাদের যে কয়েকটি টপিকস আমরা নির্ধারণ করেছি মোস্ট পপুলার, বেশিরভাগ এসএসসিরাই এখানে বিনিয়োগ করে থাকেন। তো দাদাকে আমি প্রথমে সঞ্চয়পত্র বিষয়ে যদি আমাদেরকে বলেন তাহলে সবাই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবে আশা করা যাচ্ছে। তো সঞ্চয়পত্র আপনি যে ধরনের সঞ্চয়পত্র বিনিয়োগ করেন না কেন, সরকার এই সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে আগে লিমিট ছিল না, এখন একটা লিমিট করে দিয়েছে। আপনি সঞ্চয়পত্র যে কোনো ধরনের বিনিয়োগ যত পরিমাণ করতে পারবেন, কিন্তু বর্তমান আইনে এই 2024-25 অর্থ বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা মতো বিনিয়োগের আপনি রেয়াতি সুবিধা পাবেন। আর বাকি যদি বেশি করে থাকেন তা আপনার সঞ্চয়ের জন্য কাজে লাগবে, কিন্তু আয়কর রেয়াতের জন্য এটা কাজে আসবে না। তো আপনার এই সঞ্চয়পত্র একদিকে ইনভেস্টমেন্ট হবে, নিজের সঞ্চয় বৃদ্ধি পাবে, একদিকে আয়করের যে আপনাদের ট্যাক্স বার্ডেন মানে আপনি আইনের মধ্যে থেকে ট্যাক্স কিভাবে পরিহার করতে পারবেন সেদিকে এই ইনভেস্টমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তো সঞ্চয়পত্র সম্বন্ধে বললাম প্রদীপ, তুমি তাইলে এবার ডিপিএস সম্বন্ধে, যেটা পপুলার একটা ইনভেস্টমেন্ট ডিপিএস, তুমি ডিপিএস সম্বন্ধে একটু আমাদের এই সম্মানিত যারা দেখতেছে দর্শক আছে তাদের সম্বন্ধে ডিপিএস সম্বন্ধে তুমি একটু আলোকপাত করো। থ্যাংক ইউ দাদা। বর্তমানে ডিপিএসটা হচ্ছে একটা জনপ্রিয় ইনভেস্টমেন্ট মাধ্যম। কম বেশি প্রত্যেক এসএসসি এখানে আসলে বিনিয়োগ করে থাকেন। তো এখানে বিনিয়োগের একটা লিমিট বর্তমান আইনে করে দিয়েছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম আপনি 1,20,000 টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধাটা পাবেন। অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট যদি 1,20,000 টাকার বেশি করে থাকেন তাহলে আপনার লিমিটটা হচ্ছে
20,000 টাকা, অর্থাৎ আপনি এই 1,20,000 টাকার উপরেই 15% হারে আপনি বিনিয়োগ সুবিধা, রেয়াতি সুবিধাটা পাবেন। তো দাদা, আপনি পরবর্তী যে টপিকসটা আছে আমাদের, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। আপনি যদি ইন্স্যুরেন্স সম্পর্কে ছোট করে সবাইকে একটু বলেন। থ্যাংক ইউ প্রদীপ। প্রদীপ আপনি জানেন বা দর্শকরাও জানে, ইন্স্যুরেন্স বিমা এটা গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত সবাই এই বিমা সুবিধা গ্রহণ করে। শুধুমাত্র যে এই আয়কর আইনে রেয়াতি সুবিধার জন্য বিমা সুবিধা নিবে তা কিন্তু না। এই বিমার ক্ষেত্রে, আয়কর আইনে বিমার ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার বিমা ভ্যালুর 10%, অথবা আপনি ওই সংশ্লিষ্ট আর্থিক পিরিয়ডে যত টাকা প্রিমিয়াম দিবেন ওই অতটুকু প্রিমিয়াম প্লাস হচ্ছে বিমা ভ্যালুর 10%, দুটার মধ্যে যেটা কম, লোয়ার, ওই টাকাই আপনি ইনভেস্টমেন্ট হিসাবে আপনার ট্রিট হবে, এবং ওই টাকার উপরেই আপনি 15% রেয়াতি সুবিধা পাবেন। তো দাদা, আমি একটু আপনাকে মাঝখান থেকে হ্যাঁ বলতে হ্যাঁ চাই। হ্যাঁ প্রদীপ, হ্যাঁ অবশ্যই বলেন। আপনার তার মানে আমি ডিটেলস একটু ক্লিয়ার করার জন্য বলছি। সেটা হচ্ছে, ধরেন আমার বিনিয়োগ, আমি টোটাল যে আমার পলিসি ভ্যালু সেখানে 2 লক্ষ টাকা হতে পারে বা 2 লক্ষ টাকা। তো আমি প্রতি মাসে ইনস্টলমেন্ট দিচ্ছি 1,000 করে, অর্থাৎ তাহলে আপনার কথায় যদি আমি আসি, ওখানে আমার 10% হয় 20,000 টাকা, আর আমি 12 মাসে ইনস্টলমেন্ট হিসেবে জমা দিলাম 12,000 টাকা। তাহলে আমি 20,000 পাবো না 12,000 পাবো? হ্যাঁ প্রদীপ, আপনি ঠিকই বলেছেন। এখানে আপনি দুইটার মধ্যে যেটা কম, 12,000 টাকা যে প্রিমিয়াম দিয়েছেন আপনি মান্থলি 1,000 টাকা করে, ওই 12,000 টাকায় আপনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসাবে, ইনভেস্টমেন্ট রিবিট হিসাবে আপনি এর সুবিধা পাবেন, আর এই 20,000 টাকা আপনি পাবেন না। ওকে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ প্রদীপ। প্রদীপ, আপনি, আমি তো এখন ইন্স্যুরেন্স সম্বন্ধে আলোকপাত করছি, আপনি তাহলে একটা কোম্পানি ক্ষেত্রে কি হবে, যারা চাকরিজীবী আছে তারা পিএফ সুবিধা পায়, আপনি প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে সম্মানিত দর্শকের উদ্দেশ্যে একটা আলোকপাত করেন। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা যারা জব হোল্ডার আছি, জব হোল্ডার তাদের প্রতি মাসে যে স্যালারি দিয়ে থাকে, সেই স্যালারি থেকে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ কোম্পানি কেটে রাখে, পিএফ হিসেবে ডিডাকশন করে রাখে। এখন আপনাকে এই রেয়াতি সুবিধা প্রভিডেন্ট ফান্ডের উপরে পেতে হলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডটা রিকগনাইজ কিনা, অর্থাৎ এনবিআর কর্তৃক অ্যাপ্রুভড কিনা, তাহলেই আপনি এই সুবিধাটা পাবেন। এবং কোম্পানি আপনার থেকে যতটুকু কেটে রাখতেছে, অর্থাৎ যদি আপনার থেকে 12 মাসে 12,000 টাকা কেটে রাখে, তাহলে আপনি বিনিয়োগের সুবিধার জন্য এলিজিবল হবেন হচ্ছে মালিক পক্ষ, এবং আপনার যতটুকু বিনিয়োগ অর্থাৎ 24,000 টাকা আপনি এই 15% রেয়াতি সুবিধাটা পাবেন। থ্যাংক ইউ। ঠিক আছে দাদা, আপনি আমাদের আরেকটি বিনিয়োগের খাত আমরা নির্ধারণ করেছি, সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জে, অর্থাৎ শেয়ারে বিনিয়োগ করলে আমাদের কোনো ইনভেস্টমেন্ট সুবিধা বা রেয়াতি সুবিধা আমরা পাবো কিনা, এই ব্যাপারে দাদা যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করেন। প্রদীপ, একটা খুবই সুন্দর একটা বিনিয়োগের সুবিধা হচ্ছে স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ। এখানে সরকার আমাদের স্টক এক্সচেঞ্জটাকে প্রণোদনা দেওয়ার জন্য এখানে অন্য বিনিয়োগের ক্ষেত্রে, আমাদের রেয়াতি সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা রাখছে। ডিপিএস থেকে যেমন 1,20,000, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 10% বিমা ভ্যালু, সঞ্চয়পত্রের মধ্যে 5 লাখ। একমাত্র শেয়ারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো লিমিটেশন রাখে নাই এখন পর্যন্ত। তা হচ্ছে আপনি ওই সংশ্লিষ্ট অর্থ বছরে যত টাকাই শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন, ওই টাকার উপরেই আপনি 15% রেয়াতি সুবিধা উপভোগ করতে পারবেন। এটা সরকার এখানে একটু ফ্রি রাখছে। তো এছাড়াও যদি মিউচুয়াল শেয়ার, এই স্টকের মধ্যে আরেকটা স্টক আছে, তা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে যদি বিনিয়োগ করেন সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত আপনি রেয়াতি সুবিধা পাবেন। বাট নর্মাল যে আমাদের স্টক এক্সচেঞ্জে যে তালিকাভুক্তি শেয়ার আছে, ওই শেয়ারের উপর ইনভেস্টমেন্ট যত টাকাই করেন তত টাকার আপনি ইনভেস্টমেন্ট রেয়াত পাবেন। তো পরে আপনি ওভারঅল এই আলোচনা থেকে আপনি কি বুঝলেন? আমাদের এই যে আমাদের এই পর্বগুলা আমরা যদি পরবর্তীতে মানে বিভিন্ন টপিকস নিয়ে আসি, পর্বগুলো আবার আমরা এই দর্শকের উদ্দেশ্যে এই পর্বগুলো আমরা পরিচালনা করি, সেক্ষেত্রে আপনার অপিনিয়নটা কি, অভিমতটা কি আপনার?
ধন্যবাদ দাদা। এখন আমি যেই কথাটা বলতে চাচ্ছি যে আমাদের প্রথম পর্বে আসলে কেন আমরা ইনভেস্টমেন্ট রিবেট আয়কর রেয়াতি যে বিষয়টা সেটা কেন আনলাম। এখন এখন কোশ্চেনটা অনেকেই করে থাকেন। আমি যেটা ছোট্ট করে বলতে চাই, অর্থাৎ আপনি আপনার ফিনান্সিয়াল ইয়ারে যদি ইনভেস্টমেন্ট না করেন তাহলে এই রিয়াতি সুবিধাটা পাবেন না। এবং আজকে আমাদের অনুষ্ঠান যারা দেখলেন এবং পরবর্তীতে যারা এটা দেখবেন, আশা করছি আপনাদের রিয়াতির সুবিধা সম্পর্কে অনেকটা স্পষ্ট ধারণা হয়ে গেল। এবং এখান থেকে যদি আপনার কোনো ধরনের কোশ্চেন আপনার মনে হয় যে এই জায়গাটা আমি বুঝি নাই বা এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করার দরকার ছিল, তাহলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্টস করে রাখবেন। আপনারা কমেন্টস করে রাখলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব অ্যান্সার করার জন্য। এবং নেক্সটে যারা আইটিপি পরীক্ষা দিবেন, ঢাকা ট্যাক্স বারের মেম্বারশিপ নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের অবশ্যই উপকার হবে। ঠিক আছে দাদা, তাহলে আপনি হ্যাঁ, তুমি প্রদীপ ঠিকই বলেছে। কারো যদি শুধুমাত্র এই টপিক্সের উপর কোশ্চেন থাকে তা কিন্তু না। আপনারা যদি মনে করেন আপনাদের অন্য কোনো ট্যাক্স রিলেটেড বা আর্থিক রিলেটেড কোনো কোশ্চেন থাকে, আপনারা এই ভিডিওর কমেন্টস বক্সে আমাদের কমেন্টস করে জানাবেন। আমরা হয়তো সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবো না ব্যস্ততার কারণে, আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার উত্তর দিব বলে আমরা আপনার যে এই উত্তরের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর পাবেন বলে আমরা মনে করি। আজকে অনুষ্ঠানটা যারা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্বটা আমরা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। আপনি সময় দেওয়ার জন্য। পরবর্তীতে আবার আমাদের দেখা হবে, আমরা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করব আয়কর আইনের বিষয়বস্তু নিয়ে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ।